আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ইহুদি চক্রান্তের ভয়ঙ্কর ইতিহাস জানতে আমরা ফিরে যাব অতীতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে। জেরুসালেম সহ সমগ্র ফিলিস্তিন তখনও উসমানী খিলাফতের অধীনে ছিল। যদিও তখন খিলাফতের শক্তি ক্রমশ দুর্বল হয়ে আসছিল, তবুও এটি মুসলিম উম্মার ঐক্য, আশা এবং প্রতিরোধের শেষ প্রতীক হিসাবে টিকেছিল। কিন্তু ঠিক সেই সময়েই এক গভীর ষড়যন্ত্রের সূচনা হয়, যা ফিলিস্তিনের ভবিষ্যৎকে বদলে দেয়। ফিলিস্তিনিদের জীবনমান ছিল বেশ উন্নত, গৌরবান্বিত ও সমৃদ্ধ। সংখ্যাগরিষ্ঠ অধিবাসী আরব, মুসলিম আর কিছু খ্রিস্টান। ইহুদিদের সংখ্যা ছিল সব মিলিয়ে প্রায় 4%। ধূর্ততা, শঠতা আর কপটতা ছিল তাদের মজ্জাগত জাতস্বভাব। আর এ কারণেই কোথাও হতো না তাদের স্থায়ী নিবাস। ফলে যেখানেই যেত এরা শুধু মার খেত। যাযাবরের জিন্দেগি ছিল তাদের। এই স্থানে কয়দিন তো ওই স্থানে কয়দিন, এভাবেই ছিল তাদের জীবনযাত্রা। মার খেয়ে খেয়ে তারা স্বপ্ন দেখত একটি নিজস্ব স্বাধীন ভূখণ্ডের, যেখানে নীরবে নির্বিঘ্নে ইহুদিরা তাদের ধূর্ততা আর শঠতা চর্চা ঠান্ডা মাথায় করতে পারবে। অশান্তির দাবানল কিভাবে জ্বালিয়ে রাখা যায় পুরো বিশ্বে, শীতল মস্তিষ্কে বসে বসে কুটিল কপট ষড়যন্ত্রের নীল নকশা আঁকত তারা। ইহুদিরা স্বপ্ন দেখল জেরুসালেম নিয়ে, মুসলিমদের ভালোবাসার আল কোদস, ফিলিস্তিন। হ্যাঁ, ফিলিস্তিনি হবে তাদের স্বপ্নের সেই প্রতিশ্রুত ভূখণ্ড। শুরু হলো স্বপ্ন পূরণের মিশন। ফিলিস্তিনে তারা গর্বে স্বাধীন, শান্তিময় এক রাষ্ট্র। কিন্তু এখানে তো তাদের লোক নেই। পুরো ফিলিস্তিনে সব মিলিয়ে কয়েক হাজার ইহুদির বসবাস। সবেমাত্র তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটেনের মিত্রশক্তির বিপরীত জোটেছিল উসমানী খিলাফত। ব্রিটেন জোটের কাছে পতন হয়েছে তাদের। ফিলিস্তিন থেকে গুটিয়ে ফেলতে হয়েছে হাজার বছর ধরে চলে আসা মুসলিম শাসনের হাত। 1919 সাল উসমানী খিলাফতের কর্তৃত্ব বিলুপ্ত হয়ে গেছে ফিলিস্তিনের মাটি থেকে। পবিত্র আল কুদসের অলিতে গলিতে তখন তুর্কি সেনাদের পরিবর্তে ব্রিটিশ সেনাদের দাম্ভিক পদচারণা। ফিলিস্তিন এখন ব্রিটিশ শাসনাধীনে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, ব্রিটিশ সেনারা ফিলিস্তিন এসেছিল উসমানী খিলাফার কর্তৃত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে। হ্যাঁ, রক্ষা করতে। আরব জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনিরাই তাদের স্বাগত জানিয়েছিল। উসমানী শাসন তখন জাতীয়তাবাদী ফিলিস্তিনিদের মনে হয়েছিল ভিনদেশীদের শাসন। কারণ উসমানীরা তুর্কি আর তারা আরব। ভিনদেশীরা কেন আমাদের শাসন করবে? আমরা চাই পূর্ণ স্বাধীনতা। আমরাই আমাদের রাষ্ট্র পরিচালনা করব। তারা ইসলামের মূলনীতি, আদর্শ, শিক্ষা ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল মুসলিম ভ্রাতৃত্বের সৌন্দর্য। নাকি কৌশলে ভুলিয়ে দেওয়া হয়েছিল তাদের? তুর্কি হলেও ওরা তো মুসলিম ছিল। মুসলিম তো মুসলিমেরই ভাই। ভাই আবার ভিনদেশী হয় কি করে? আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ইসলামের, বিশ্বাসের, ভৌগোলিক কিংবা জাতিগত সম্পর্কের নয়। পরকালের বিচার মীমাংসা হবে বিশ্বাসের, জাতিগত, গোষ্ঠীগত কিংবা ভৌগোলিক সীমারেখার উপর নয়। তারা হয়েছিল জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত, যা হলো স্পষ্ট জাহিলিয়াত। এই জাতীয়তাবাদের ভূত তাদের মাথায় এতটাই চেপে বসেছিল যে এসব ভাবার বোধ শক্তিটাও তাদের ছিল না। যুদ্ধ শেষ হলো, তুর্কি সেনারা চলে গেল ফিলিস্তিন ছেড়ে। ব্রিটিশদের কাজ শেষ। তাদের এখন চলে যাওয়ার কথা, কিন্তু না, তারা যায়নি। এই ভূখণ্ডে কথিত শান্তি প্রতিষ্ঠার জন্য আরও কিছুদিন থাকতে হবে তাদের। আরব জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনিরা তখনও খুশি। দেরি হোক, তবুও তো তারা একটি স্বাধীন ভূখণ্ড পাবে। থাকবে না যেখানে তুর্কিদের কোনো কর্তৃত্ব, আধিপত্য। নিজেরাই নিজেদের শাসন করবে। 1917 সাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস একটি ঘোষণা দেন, ইতিহাস যেটাকে বেলফোর ঘোষণা নামে স্মরণ করে আসছে। ঘোষণাটিতে সে ফিলিস্তিন ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ করে। এটা ছিল ফিলিস্তিনিদের সঙ্গে এক সুপ্ত প্রতারণা। কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনিদের বাহিরে যারা ছিলেন, তারা সকলেই মনে প্রাণে কামনা করতেন জেরুসালেম নগরী ও ফিলিস্তিন উসমানী খিলাফার অধীনেই থাকুক। তারা কোনোভাবেই ব্রিটিশ পদচারণ এই মাটিতে সইতে পারছিলেন না। ব্রিটিশ বিরোধী এসব ফিলিস্তিনিদের সমর্থন আদায়ের লক্ষ্যই ছিল তার এই ঘোষণা। নিজেদের স্বাধীন রাষ্ট্রের কথা শুনে এসব ফিলিস্তিনিও পরবর্তী সময়ে ব্রিটিশকে সমর্থন জানিয়েছিল। এর নেপথ্যে যে বেলফোর ধূর্ত ও অসৎ উদ্দেশ্য ছিল, তারা তা আজ করতে পারেনি। আজ ঠিকই করতে পেরেছে, কিন্তু যখন যুদ্ধ শেষ হলো তখন। যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল ফিলিস্তিনের মাটিতে দলে দলে ইহুদিরা এসে ঘরবাড়ি নির্মাণ করছে। জাহাজ বোঝাই করে ইহুদিরা আসছে ইউরোপ থেকে। তাদের পৃষ্ঠপোষকতা আর পুনর্বাসনের কাজে সার্বিক সহযোগিতা করছে ফিলিস্তিনের ব্রিটিশ প্রশাসন। ইহুদিদের কেউ কেউ আবার স্থানীয় আরবদের কাছ থেকে জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করছে। কেউ কেউ পতিত জমি দখলে নিয়ে সেখানে তাদের স্থায়ী নিবাস গড়ছে। আবার কারো কারোর জন্য স্বয়ং ব্রিটিশ প্রশাসন জমি অ্যাকোয়ার করে বসতি নির্মাণের বন্দোবস্ত করে দিচ্ছে।
ব্রিটিশ উপনিবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। অল্প কদিন যেতে না যেতেই তা লাখ ছাড়িয়ে যায়। 1927 সাল পর্যন্ত ইহুদিদের ছোট বড় 220টি বসতি গড়ে ওঠে ফিলিস্তিনে। ব্রিটিশ প্রশাসনে নির্মাণ করে দেয় এসব বসতি। 1931 সালে এসে দেখা গেল ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2.25 লাখে। মূল জনসংখ্যার প্রায় 17 ভাগ অল্প কয়েক বছরে 4 ভাগ থেকে পৌঁছে যায় 17 ভাগে। কল্পনা করা যায়? কল্পনা করা যাক বা না যাক, ইহুদিদের সংখ্যা বাড়তেই থাকলো ফিলিস্তিনের মাটিতে। বাড়তে থাকলো এর চেয়েও আরও অকল্পনীয় আর দ্রুত গতিতে। ইহুদিদের স্বপ্ন পূরণের জন্যই এত সব আয়োজন তাদের। একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন, যেখানে নিরাপদে নির্বিঘ্নে এরা তাদের ধূর্তামি আর কুটিলতার জাল বুনতে পারবে, গোটা বিশ্বকে অশান্তির দাবানলে পুরাতে পারবে। ব্রিটিশরা তাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করছে। তাদের সঙ্গে রয়েছে আমেরিকা। বেলফুর ঘোষণা ছিল এই স্বপ্ন বাস্তবায়নেরই একটি পদক্ষেপ। কিন্তু আমেরিকা ব্রিটেন কেন এমন সহযোগিতা করবে? বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসীদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা কেন এত তোড়জোড় দেখাবে? এই কেনর জবাবে অনেক কিছু বলা যেতে পারে। অধিকাংশ ইহুদির বসবাস ছিল ইউরোপে। এরা কখন কি করে বসে তার কোনো ঠিক ছিল না। এদের বিশ্বাস করা খুব কঠিন ছিল। এদেরকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। ফিলিস্তিনে তাদের জন্য একটি রাষ্ট্র বানিয়ে দিলে তারা নিজেদের রাষ্ট্রে চলে যাবে। ইউরোপিয়ানরা আতঙ্ক আর অনিষ্টের আশঙ্কা থেকে রেহাই পাবে। তাছাড়া ইহুদিরা খুবই দূরদর্শী জাতি। ব্রিটিশ ও মার্কিন প্রশাসনের প্রতিটি বিভাগে তাদের লোক নিয়োজিত। এরা ভেতর থেকে প্রশাসনকে সবসময় চাপের মুখে রাখত। এদের চাপের কারণেই ব্রিটিশ মার্কিন প্রশাসন ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্রের পক্ষে তোড়জোড় দেখাতে বাধ্য হয়। ইহুদিদের আছে বিপুল অর্থবিত্ত বৈভব। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তাদের শীর্ষস্থানীয় নেতারা ব্রিটেনকে প্রস্তাব দিল, ফিলিস্তিন তো তোমাদের দখলেই আছে, সেখানে আমাদের জন্য একটি রাষ্ট্র বানিয়ে দাও। যুদ্ধে তোমাদের যা লোকসান হয়েছে আমরা সব পুষিয়ে দেব। বোমা তৈরির দুর্লভ একটি উপকরণ হল কৃত্রিম ফসফরাস। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ব্রিটিশরা যখন প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন ইহুদি বিজ্ঞানী ডক্টর চিম ওয়াইজম্যান এই পদার্থটা তৈরি করে দিয়েছিল। তার তৈরি এই উপকরণ যুদ্ধের সময় অনেক কাজে আসে ব্রিটিশদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার এই কাজে খুশি হয়ে জিজ্ঞেস করে, এর বিনিময়ে তুমি কি পুরস্কার চাও? ডক্টর ওয়াইজম্যান তখন বলে, কোনো অর্থ চাই না, আমাদের একটি স্বাধীন ভূখণ্ড নির্মাণে আপনার সার্বিক সহযোগিতা চাই, আর সেটা হবে ফিলিস্তিনের মাটিতেই। বেশ, আর কিছু লাগবে না। এসব নানাবিধ কারণে ব্রিটিশ মার্কিন শক্তি ফিলিস্তিনে ইহুদিদের স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তোড়জোড় শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল মূলত এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই। দীর্ঘ 30 বছর তারা এখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে রাখে এবং বন্দোবস্ত করে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার। একদিকে তারা বিশ্বের নানা স্থানে বসবাসরত ইহুদিদের জন্য অবারিত করে দেয় ফিলিস্তিনের দুয়ার। আরেকদিকে আগত ইহুদিরা তাদের মদতে গড়ে তোলে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনগুলোর কাজ ছিল স্থানীয় আরব মুসলিমদের তাদের নিজস্ব ভিটামাটি থেকে উচ্ছেদ করে সেখানে স্থায়ী ইহুদি বসতি নির্মাণ করা। স্বভাবতই স্থানীয় আরব মুসলিমরা তাদের পৈতৃক ভিটামাটি ছাড়তে চাইত না। ইহুদি সংগঠনগুলো তখন গ্রহণ করল এক ভয়ঙ্কর পন্থা। যারা ভিটেমাটি ছাড়তে অস্বীকৃতি জানাত তারাই শিকার হতো নির্মম হত্যাকাণ্ডের। এই দমনপীড়ন যখন বিশ্ব মিডিয়ায় উঠে আসে আর আলোচনার ঝড় শুরু হয়, তখন তারা তাদের কৌশল পরিবর্তন করে। ইহুদিরা বড় ভয়ানক সম্প্রদায়। নিজেদের জাতীয় স্বার্থ অর্জনের লক্ষ্যে এরা স্বজাতির নিরপরাধ লোকদের হত্যা করতেও পিছপা হতো না। ফিলিস্তিনে আরব মুসলিমদের উপরে গণহত্যা চালানোর কারণে ইহুদিরা যখন বিশ্ব বিবেকের কাছে সমালোচিত হচ্ছিল, তখন জনমত নিজেদের পক্ষে নেওয়ার জন্য এরা বেছে নেয় এক ভয়ঙ্কর পন্থা। ইহুদিদের সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর গোপন সন্ত্রাসী সংগঠনের নাম হল হাগানা। 1940 সালে 276 জন ইহুদিবাদী একটি জাহাজ হাইফা নৌবন্দরে নোঙ্গর ফেলে। তারা এখানে এসেছে ফিলিস্তিনে বসবাসের জন্য। হাগানা স্বজাতির নিরীহ এসব মানুষের উপর চালায় এক নির্মম গুপ্ত আক্রমণ। বোমা হামলা করে যাত্রীসহ পুরো জাহাজটাকেই উড়িয়ে দেয় তারা। তারপর প্রচার করে ফিলিস্তিনের মুসলিমরাই নিরীহ গরিব ইহুদিদের উপরে আক্রমণ চালিয়েছে। বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার জন্য এটি ছিল এক ঘৃণ্য অপকৌশল। এর 2 বছর পরেই আবারও একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটিয়েছিল এই হাগানা। সেই হত্যাকাণ্ড ছিল আরও বিভৎস। তখন জাহাজে যাত্রী ছিল 769 জন। বিশ্ব মিডিয়াতে এই হত্যাকাণ্ডের দায়ও তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেয়।
এভাবে দমন পীড়ন খুন গুম লুণ্ঠন অপহরণ আর ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কণ্টকাকীর্ণ পথ আবিষ্কার করতে থাকে। বহিরাগত ইহুদির আগমনে ভারী হতে থাকে ফিলিস্তিনের পুণ্যভূমি। 1947 সালে এসে দেখা গেল ইহুদিদের সংখ্যা 6 লাখ ছাড়িয়ে গেছে। ইহুদিরা এবার চূড়ান্ত ফয়সালার দিকে এগোয়। ফিলিস্তিনে তাদের একটি স্বাধীন রাষ্ট্র চাই, ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 6 লক্ষ ইহুদির নিরাপত্তার জন্য এই রাষ্ট্র না হলেই নয়। জাতিসংঘ তো আগে থেকেই প্রস্তুত ছিল। 1947 সালের 28 এপ্রিল সাধারণ অধিবেশনে বসে জাতিসংঘ। অধিবেশনে ফিলিস্তিন নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনের চলমান সংকট নিয়ে তদন্তের জন্য গঠন করা হয় 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি। কমিটির সদস্য ছিল অস্ট্রেলিয়া, চেকোস্লোভাকিয়া, কানাডা, যুগোস্লাভিয়া, গুয়াতেমালা, ভারত, নেদারল্যান্ড, ইরান, পেরু, উরুগুয়ে ও সুইডেন। নির্ধারিত সময়ে কমিটির রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে কমিটির সদস্যরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত, ইরান আর যুগোস্লাভিয়া ফিলিস্তিনে সর্বসমন্বয়ে একটি ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সুপারিশ করে, আর বাকি সদস্যরা মতামত ব্যক্ত করে সেখানেই ইহুদিদের অভয়ারণ্য নির্মাণের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। সাধারণ পরিষদ উভয় পক্ষের প্রস্তাব মূল্যায়নের জন্য অ্যাডহক বিশেষ কমিটির কাছে তা প্রেরণ করে। উরুগুয়ে আর গুয়াতেমালা দেশ দুটো সেখানেও ইহুদিদের পক্ষে জোর উকালতি করে। পাকিস্তান সহ আরও কয়েকটি রাষ্ট্র তাদের বিরোধিতা করে, কিন্তু তাদের এই বিরোধিতা ষড়যন্ত্রকারীদের ধূপে টেকে নাই। নানা তর্ক বিতর্কের পরে অবশেষে ভোট গ্রহণ করা হয়। রায় আসে ফিলিস্তিন বিভক্তির পক্ষে। ইহুদিরা জিতে যায় তাদের শত বছরের ষড়যন্ত্র আর কূটকৌশল। বিভক্তির পক্ষে রায় আসার মূল কারণ ছিল আমেরিকা আর রাশিয়া। এই 2 পরাশক্তিই ইহুদিদের পক্ষে সমর্থন যোগায়। অ্যাডহক কমিটিতে ফিলিস্তিন বিভক্তির রায় পাশ হয়ে ফিরে আসে সাধারণ পরিষদে। সাধারণ পরিষদের 2/3 সমর্থন পেলে তবেই রায় কার্যকর করা হবে। 26 নভেম্বর 1947 সাল সাধারণ পরিষদের অধিবেশন। রায়টি এই অধিবেশনেই উপস্থাপন করা হবে, কিন্তু 26 তারিখ পর্যন্ত পরিস্থিতি ইহুদিদের অনুকূলে ছিল না। তারা আজ করতে পারে এই তারিখে ফিলিস্তিন বিষয়ক রায়টি পুনর্বিবেচনার জন্য উত্থাপন করা হলে অধিকাংশ রাষ্ট্রই তাদের বিপক্ষে মতামত ব্যক্ত করবে। তাই নানা টালবাহানা করে এই দিন রায়টি উত্থাপন করাটা তারা বানচাল করে দেয়। তারপর পশ্চিমা রাষ্ট্রগুলোর ছোট ছোট সদস্য রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ শুরু করে। চলে নানা হুমকি ধমকি, যাতে তারা ফিলিস্তিন বিভক্তির পক্ষে ভোট দিতে বাধ্য হয়। রায় উত্থাপিত হয় 29 নভেম্বর। ততদিনে এই পরিস্থিতি ইহুদিদের পক্ষে চলে আসে। ভোট অনুষ্ঠিত হয়। আগের সিদ্ধান্তের উপরেই রায় আসে ফিলিস্তিন বিভক্ত করা হবে। পবিত্র ভূমির বুক ফেরে প্রতিষ্ঠা করা হবে ইহুদিদের অভয়ারণ্য ইসরায়েল। ফিলিস্তিনকে ভাগ করে নেওয়া হয় বহিরাগত ইহুদি আর যুগ যুগ ধরে বসবাস করে আসা স্থানীয় আরব মুসলমানদের মধ্যে। সংখ্যালঘু ইহুদিরা পেল ফিলিস্তিনের 57 ভূমি, আর স্থানীয় অধিবাসী যারা ছিল মোট জনসংখ্যার 3/4, তাদের ভাগে পড়ল মাত্র 43 ভূমি। হায়, পৃথিবীর ইতিহাস এর চেয়ে বড় অন্যায় অবিচার আর কি কখনো প্রত্যক্ষ করেছিল আমার জানা নেই। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আরবের বুক ফেরে, সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র কিভাবে হবে, কী বা হবে তার অবকাঠামো, তা অমীমাংসিতই থেকে গেল। জাতিসংঘ থেকে ইহুদিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করানোর পরে ফিলিস্তিনিদের উপর শুরু করে নতুন রূপে নির্যাতন। তাদের সন্ত্রাসী জঙ্গি গ্রুপগুলো হয়ে ওঠে আরও বেপরোয়া। ঘরবাড়ি লুণ্ঠন, উচ্ছেদ আর একটু প্রতিবাদ করলেই সরাসরি গুলি করে হত্যা। ফিলিস্তিনিদের উপরে যেন কিয়ামতের কালো বিভীষিকা নেমে আসে। মাত্র 100 দিনের ব্যবধানে 17,000 ফিলিস্তিন মুসলিম এই নরাধম নরপিচাস ইহুদিদের নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। ভয়ানক এই পরিস্থিতির কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আবারও আলোচনায় ওঠে ফিলিস্তিন নিয়ে। 1948 সালের 20 এপ্রিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন প্রতিনিধি ফিলিস্তিন বিভক্তির ব্যাপারটা স্থগিত রেখে পুরো ফিলিস্তিনকে সরাসরি জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রণ করার প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবকে সামনে রেখে আলোচনার নামে শুরু হয় নতুন প্রহসন। এদিকে একই বছর 14 মে ফিলিস্তিন থেকে ব্রিটিশরা চলে আসার কথা। 14 মের আগেই একটা সিদ্ধান্তে পৌঁছা জরুরি। ইহুদি নেতা ওয়াইজম্যান এক নতুন চাল চাললেন তখন। তিনি গোপনে সাক্ষাৎ করলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে। বেশ কেল্লা ফতে করে এলেন তিনি। 14 মে স্থানীয় সময় রাত 12টা। ফিলিস্তিনে ব্রিটিশদের নিয়ন্ত্রণের মেয়াদ শেষ। ওয়াশিংটনে তখন ভোর 6টা। মিনিটের কাঁটা পেরুতে না পেরুতেই ইহুদি নেতা বেন গরিয়ন তেল আবিব থেকে ফিলিস্তিনের বুকে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিল। রাষ্ট্রের নাম ইসরায়েল।
10 মিনিটের মাথায় ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। তারপর ব্রিটিশ থেকেও শোনা গেল স্বীকৃতির আওয়াজ। সোভিয়েত ইউনিয়নও সুর মিলাল এদের সঙ্গে। 3 সুপার পাওয়ারের স্বীকৃতি প্রায় একসঙ্গে পেয়ে গেল ইহুদিরা। আর কি লাগে তাদের? আরব রাষ্ট্রগুলো বিশ্ব মুরলদের এই হঠকারিতা মেনে নিতে পারেননি। ফিলিস্তিন ইসরায়েল হয়ে যাবে, এটি মুসলমানদের মেনে নেওয়ার প্রশ্নই আসে না। শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ যেন অনিবার্য। ইহুদিরা তা আগে থেকেই জানত। তারা আটঘাট বেঁধেই ছিল। কিন্তু আরব রাষ্ট্রগুলোর ভেতরে ছিল প্রচণ্ড অনৈক্য আর বিশৃঙ্খলা। অন্যদিকে ইহুদিদের ষড়যন্ত্র তো আছেই। ইহুদিরা আগে থেকেই এসব আরব রাষ্ট্রে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছিল, যাতে করে তারা ঘোষণা দেওয়ার পরেই আরবরা যুদ্ধ করতে আসলে এই জালে আটকা পড়ে হাঁসফাঁস করে। ফলাফল যা হবার তাই হলো। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর ইসরায়েলি ষড়যন্ত্রের জাল ছিন্ন করা সম্ভব হল না আরবদের পক্ষে। ইসরায়েল এই ফাঁকে নিজেদের অবস্থানকে দৃঢ় করে নিল। অসহায় ফিলিস্তিনিদের উপরে নির্যাতন নিষ্পেষণ তো আগ থেকেই আছে। ফিলিস্তিনিরাও থেমে নেই। নিজেদের যা আছে, যতটুকু আছে, তা দিয়েই ইহুদিদের বিরুদ্ধে গড়ে তুলেছে প্রতিরোধের প্রাচীর। এভাবেই কেটে গেল দীর্ঘদিন। 1967 সাল। আবারও বাঁধল আরব ইসরায়েল যুদ্ধ। আরবরা দীর্ঘ প্রস্তুতি নিয়েই নেমেছিল, কিন্তু ইসরায়েলিদের গোপন ষড়যন্ত্র রুখবে কে? এর আগে থেকেই আরব রাষ্ট্রগুলোতে ছড়িয়ে রেখেছিল অনৈক্য আর বিভেদের বীজ। তার উপরে আছে তাদের শক্তিশালী গোয়েন্দা তৎপরতা। আরবদের পূর্ব পরিকল্পনা গোয়েন্দা মারফত মুহূর্তেই পৌঁছে যেত তেল আবিবে। 6 দিনের যুদ্ধে আরবরা আবারও পরাজিত হলো। হারাতে হলো আরও নতুন কিছু ভূমি। মিশরের অধীনে থাকা সিনাই উপত্যকা, সিরিয়ার অধীনে থাকা গোলান মালভূমি এবং জর্ডানের অধীনে থাকা পশ্চিম তীর। এবং এই সুযোগে জেরুসালেম ইসরায়েলিরা দখল করে নেয়। আর এরই মধ্য দিয়ে মুসলমানদের প্রাণের শহর, অগণিত নবী রাসূলগণের স্মৃতি বিজড়িত নগরী পবিত্র আল কুদসে ইহুদিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। ফিলিস্তিনি মুসলমানরা হয় চূড়ান্ত লাঞ্ছনা বঞ্চনার শিকার। সেই যাতনা বঞ্চনা আর না পাওয়ার হাহাকারে আজও ভারী হয়ে আছে ফিলিস্তিনের আকাশ বাতাস। এর ভেতরে পৃথিবীর রূপ বৈচিত্র্যে বহু পরিবর্তন এসেছে। জর্ডান নদীতে কলকল রব তুলে গড়িয়েছে কত জল। কিন্তু হতভাগ্য ফিলিস্তিনিদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। জোর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আর পরাধীনতার গ্লানিতে আজও তারা ক্লান্ত শ্রান্ত। তাই বলে যে তারা থেমে আছে এমন নয়। তাদের সংগ্রাম আর প্রতিরোধ আন্দোলন সদা চলমান। বঞ্চনা লাঞ্ছনার আগুনে পুড়তে পুড়তে তাদের কেউ কেউ হঠাৎ জ্বলে ওঠে ঘুমন্ত আগ্নেয়গিরি রূপে। আর পৃথিবী অবাক হয়ে দেখে তাদের প্রতিরোধের অভিনব ভাষা এবং স্বরূপের অগ্নিমূর্তি। সম্মানিত সুধী, ইহুদি চক্রান্তের ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।